সাহস? তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো? আসলে কোথা থেকে ভিক্ষুক এসে কোকি তোর বাবা মা সমতুল্য, কিভাবে তুই হাত তুলো গায়ে? বাপ মা শিক্ষা দেয় না কিছু তোরে? আমি তোমার পরিবার না, তাই না? অথচ একটা সময় ছিল যখন আমিই ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ। তুমি সবার সামনে আমাকে অপমান করলে বাইরের মানুষ বলে, আর আমি তোমার জন্য যত্ন করে নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি তোমার পছন্দের খাবার, ডিম ভুনা, তোমাকে আমার পরিবার মনে করে। আর তুমি সবার সামনে বললে আমি তোমার পরিবার না। দেখে আপনাকে অনেক বিশ্বাস করতো, কিন্তু ঝামেলাটা তো করছে ওই রাতুল। রাতুল যদি টাকা দিয়ে রিপোর্ট চেঞ্জ না করতো তাহলে আপনাদের দুজনের এই পরিণতি হতো না। আরে রাতুল রিপোর্ট চেঞ্জ করে ফেলাইছে, এই জন্য সবকিছু হয়েছে। কেন অনেক পারতো না? দুনিয়াতে কি সব ডাক্তার মরে গেছে? অনেক পারতো না অন্য জায়গায় টেস্ট করাইতে? করায় নাই। অনেক আমারে অবিশ্বাস করছে। কেন আসবো না? তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। আমি এখানে বারবার আসবো। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিতে। মানুষের জীবনের চরম সত্যিটা যখন চোখের সামনে এসে দাঁড়ায়, তখন তাকে অস্বীকার করার উপায় কারো থাকে না। কিন্তু ভাবুন তো, সেই সত্যিটা যদি হয় দীর্ঘদিনের সাজানো কোনো চক্রান্তের ফল। আজকের পর্বে অনিক আর মেঘলার জীবনের যে মোড় আমরা দেখলাম, তাকে আসলে কোনো সমাপ্তি নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? অনিক যখন মেঘলার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় ডিভোর্সের কথা উচ্চারণ করল, তখন কি আপনাদেরও বুকটা একবার কেঁপে ওঠেনি? অনিকের মতো একজন মানুষ যে মেঘলার জন্য সব ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে, সে কেন আজ এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হল? মেঘলা কি শেষ পর্যন্ত অনিকের এই বিসর্জনের মূল্য বুঝতে পারবে, নাকি রাতুলের বিছানো জালে ফেসে গিয়ে নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে? আজকের এই পর্বে এমন অনেকগুলো প্রশ্ন আর ইমোশনাল মোমেন্ট ছিল যা আমাদের বাধ্য করেছে ভাবাতে যে সম্পর্কের ভাঙাগড়া আসলে কতটা নিষ্ঠুর হতে পারে। গরিব ঘরে রাজপুত্র নাটকের ৪১তম পর্বটি শুরুই হয় এক ভয়াবহ অপমান দিয়ে, যা আমাদের সমাজের এক নগ্ন বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে। মেঘলার বাবা মা যখন মেঘলার অফিসে যায়, তখন সেখানে যে পরিস্থিতির সৃষ্টি হয় তা ছিল অত্যন্ত হৃদয়বিদারক। একজন মানুষ গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান কি এতই সস্তা? অফিসের সেই বস যেভাবে মেঘলার বাবা মাকে ভিক্ষুক বলে অপমান করল এবং তাদের সাথে যে আচরণ করল, তা দেখে যে কোনো দর্শকই ক্ষুব্ধ হতে বাধ্য। মেঘলা যখন দেখল তার চোখের সামনে তার জন্মদাতা বাবা মাকে কেউ এভাবে লাঞ্ছিত করছে, তখন তার ভেতরের মেয়েটি জেগে ওঠে। মেঘলার সেই চরটা শুধু ওই বসের গালে ছিল না, বরং সেটা ছিল আমাদের সমাজের সেই অহংকারী মানসিকতার গালে। মেঘলা তার চাকরি হারালো, কিন্তু তার এই সাহসী পদক্ষেপ আমাদের বুঝিয়ে দিল যে বাবা মায়ের সম্মানের চেয়ে পৃথিবীতে বড় আর কিছু হতে পারে না। কিন্তু প্রশ্ন হল, মেঘলার এই বেকারত্ব কি তাকে রাতুলের আরও কাছাকাছি নিয়ে যাবে? পরিস্থিতি যেভাবে পাল্টাচ্ছে, তাতে মনে হচ্ছে মেঘলা এখন অনেক বড় কোনো সংকটের মুখে পড়তে যাচ্ছে। অফিসের এই ঘটনার পর আমরা দেখলাম মেঘলার বাবা মায়ের অসহায়ত্ব। তারা মেঘলাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন। মেঘলা যে আজ এমন একটা পরিস্থিতির শিকার হল, তার পেছনে আসলে দায়ী কে? মেঘলার বাবা মাকে এখন বুঝতে পারছেন যে তারা অনিকের সাথে অন্যায় করেছিলেন। অনিক তো তাদের এই সম্মানটুকু সবসময় দিয়ে এসেছে, অথচ রাতুল আজ যখন বড়লোক হবার স্বপ্নে বিভোর, তখন সে তার আত্মীয় স্বজনদের পরিচয় দিতেও লজ্জা পায়। রাতুল আর নীলার বিয়ের আয়োজন যখন তুঙ্গে, তখন মেঘলার বাবা মা সেখানে গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন হলেন, তা ছিল রাতুলের প্রকৃত চরিত্রের এক চরম বহিঃপ্রকাশ। রাতুল এখন শুধু নিজেকে নিয়ে ভাবে। সে যে মেঘলার জীবনটা নষ্ট করে দিয়েছে, তার জন্য তার মনে কোনো অনুশোচনা নেই। রাতুল যখন মেঘলার বাবা মাকে তার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তখন তাদের চোখের পানি দেখে কি আপনাদের মনে হয়নি যে অনেকই ছিল তাদের প্রকৃত আশ্রয়? রাতুলের এই নির্লজ্জ আচরণ দেখে এটা স্পষ্ট যে সে কোনো দিন মেঘলার আপন হতে পারবে না। এরপর গল্পের মোড় নেয় সাব্বিরের এন্ট্রিতে। সাব্বির চরিত্রটি এই নাটকে এক নিরপেক্ষ এবং যুক্তিবাদী মানুষের প্রতিচ্ছবি। সাব্বির মেঘলার সাথে কথা বলতে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল পথে হাঁটছে। মেঘলার মনে যে অনিকের প্রতি তীব্র ঘৃণা কাজ করছে, সাব্বির তার পেছনে সত্যটা বের করে আনার চেষ্টা করে।
মেঘলা যখন বলে যে অনিক তাদের সন্তানকে অস্বীকার করেছে এবং ডিএনএ রিপোর্টে যা এসেছে তা সত্য, তখন সাব্বির তাকে মনে করিয়ে দেয় যে ডিএনএ রিপোর্ট টাকার বিনিময়ে কেনা সম্ভব। এই দৃশ্যটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেঘলার মনে কি তখন সামান্য হলেও সন্দেহ উকি দেয়নি? সাব্বির যখন অনিকের বর্তমান অবস্থার কথা মেঘলাকে বলল, তখন মেঘলার চোখের ভাষা আমাদের অনেক কিছু বলছিল। মেঘলা মুখে ঘৃণা প্রকাশ করলেও তার ভেতরে কি এখনও অনিকের জন্য কোনো টান অবশিষ্ট আছে? সাব্বির অনিককে দেখেছে বস্তিতে অত্যন্ত করুণ অবস্থায়। যে অনিক একসময় রাজপুত্রের মতো জীবন কাটিয়েছে, সে আজ নিজের হাতে থালা বাসন মাজছে, একবেলা আধবেলা খেয়ে দিন পার করছে। অনিকের এই পরিবর্তন কি মেঘলার হৃদয় স্পর্শ করবে না? অনিকের বর্তমান জীবন আর মানসিক অবস্থা আমাদের ইমোশনাল করে দেয়। অনিক এখন আর সেই আগের প্রাণবন্ত ছেলেটি নেই। সে এখন এক জীবন্ত লাশ। সে নিজের চোখে তার সন্তানের মৃত্যু দেখেছে, নিজের স্ত্রীর হাতে অপমানিত হয়েছে এবং তার পরিবারের কাছে সে আজ ব্রাত্য। অনিক যখন রাস্তার মাঝখানে পাগলের মতো হাঁটছিল এবং সাব্বিরের সাথে তার দেখা হলো, তখন অনিকের সংলাপগুলো আমাদের সমাজের এক কঠিন সত্যকে তুলে ধরে। অনিক বলছে যে সে আয়নায় তাকালে এখন আর নিজেকে চিনতে পারে না। তার মনে হচ্ছে অনিক অনেক আগেই মারা গেছে, এখন শুধু তার শরীরটা ঘুরে বেড়াচ্ছে। অনিকের এই ডিপ্রেশন আর একাকিত্ব আমাদের মনে করিয়ে দেয় যে একটা ভুল বোঝাবুঝি মানুষের জীবনকে কতটা বিষাক্ত করে তুলতে পারে। সাব্বির যখন তাকে মেঘলার কাছে গিয়ে মাফ চাইতে বলল, তখন অনিক যে উত্তর দিল তা ছিল অত্যন্ত যুক্তিসঙ্গত। সে বলল, মাফ চাইলে কি তার সন্তান ফিরে আসবে? মেঘলার চোখে যে ঘৃণা সে দেখেছে তাকে মুছে যাবে? অনিক বুঝতে পেরেছে যে এই ঘৃণা সহসা যাওয়ার নয়, তাই সে হয়তো নিজের জীবনকে এক নতুন পরিণতির দিকে নিয়ে যেতে চাইছে। গল্পের অন্যতম প্রধান দ্বন্দ্ব হল রাতুলের শয়তানি। রাতুল এখন নীলার সাথে বিয়ে করে নিজের কেরিয়ার আর স্টেটাস গড়ে তুলতে চায়, কিন্তু সে কি পারবে এত সহজে পার পেয়ে যেতে? সাব্বির কিন্তু রাতুলের মুখোশ খুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর। আজকের পর্বে আমরা দেখলাম সাব্বির আর মেঘলার দীর্ঘ কথোপকথন। সাব্বির মেঘলাকে বলছে যে রাতুল আসলে তাকে ব্যবহার করছে। রাতুল যে একসময় মেঘলার বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সেই খবর সাব্বির মেঘলার কানে পৌঁছে দেয়। মেঘলা যখন রাতুলের বাসায় যায় এবং তাকে প্রশ্ন করে যে সে কেন এমনটা করল, তখন রাতুলের উত্তর ছিল অত্যন্ত ধূর্তামিতে ভরা। সে মেঘলাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। রাতুল দাবি করে যে সে মেঘলাকে বিপদের সময় আশ্রয় দিয়েছে, তাই মেঘলার উচিত তার কৃতজ্ঞ থাকা। মেঘলা কি রাতুলের এই মায়াকান্নায় ভিজে যাবে, নাকি সে বুঝতে পারবে যে রাতুলই হল সেই ব্যক্তি যে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে? মেঘলার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সত্য আর মিথ্যার পার্থক্য করতে শেখা। নাটকের ক্লাইম্যাক্স মোমেন্ট ছিল শেষ দৃশ্যে, যেখানে অনিক মেঘলার সামনে এসে দাঁড়ায়। অনিক এখন আর মেঘলার কাছে ফিরে যেতে চায় না। সে চায় মেঘলা তাকে ডিভোর্স দিয়ে দিক। এই প্রস্তাবটি ছিল অত্যন্ত অপ্রত্যাশিত। মেঘলা হয়তো ভেবেছিল অনিক সারা জীবন তার পেছনে ঘুরবে, কিন্তু অনিকের এই রুক্ষ আর নিরাসক্ত রূপ মেঘলাকে স্তম্ভিত করে দেয়। অনেক যখন বলল, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তখন মেঘলার নীরবতা অনেক কিছু বলছিল। মেঘলা কি আসলে ডিভোর্স চায়? অনেক যদি তার জীবন থেকে চিরতরে চলে যায়, তবে মেঘলা কি সুখী হবে? অনেকের এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে তার তীব্র অভিমান আর যন্ত্রণা। সে দেখছে যে তার উপস্থিতি মেঘলার মনে শুধু অশান্তি ডেকে আনে, তাই সে নিজেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অনিকের এই চলে যাওয়া কি মেঘলার জীবনকে আরও বেশি শূন্য করে দেবে না? মেঘলা কি এখন রাতুলের কথা শুনবে, নাকি নিজের মনের কথা শুনবে? গরিব ঘরে রাজপুত্র নাটকের এই পর্বটি আমাদের মনে অনেকগুলো ইমোশনাল লেয়ার তৈরি করেছে। বিশেষ করে অনেকের বস্তির জীবন আর রাতুলের বিলাসবহুল জীবনের মধ্যকার যে বৈপরীত্য, তা গল্পের গভীরতাকে বাড়িয়ে দিয়েছে। অনেক যখন নিজের হাতে কাপড় কাচে বা রান্না করে, তখন তার চোখের যে শূন্যতা, তা অভিনেতা মিরাজ খানের নিখুঁত অভিনয়ের মাধ্যমে ফুটে উঠেছে। অন্যদিকে রাতুলের চরিত্রে এহসান সাব্বিরের সেই ধূর্ত হাসি আর শয়তানি চাল আমাদের ঘৃণা উস্কে দেয়। মেঘলার চরিত্রে অনন্যা ইসলামের অভিনয় ছিল অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে অফিসে তার বাবা মায়ের অপমানের প্রতিশোধ নেবার দৃশ্যটি। দর্শক হিসেবে আমাদের মনে এই প্রশ্ন বারবার আসছে যে কবে অনিক আর মেঘলার মধ্যকার এই কুয়াশা কেটে যাবে? সাব্বির কি পারবে অনিকের নির্দোষ হওয়ার প্রমাণ মেঘলার হাতে তুলে দিতে? আর ওই ডিএনএ রিপোর্টের পেছনের রহস্যটা আসলে কী ছিল?
পরবর্তী পর্বগুলো নিয়ে যদি আমি বিশ্লেষণ করি তবে আমার মনে হচ্ছে যে মেঘলা এখন নিজের মতো করে তদন্ত শুরু করবে। সাব্বিরের দেওয়া তথ্যগুলো তাকে অস্থির করে তুলবে। মেঘলা হয়তো সেই ডাক্তারের কাছে যাবে যে ডিএনএ রিপোর্টটি তৈরি করেছিল। পরিস্থিতি দেখে মনে হচ্ছে রাতুল তার বিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি এগোতে চাইবে, যাতে মেঘলা তাকে বাধা দিতে না পারে। আমার ধারণা অনিক হয়তো ডিভোর্স পেপার রেডি করে মেঘলার কাছে পাঠিয়ে দেবে, যা মেঘলার জন্য হবে এক বড় ধাক্কা। সম্ভবত মেঘলা তখন বুঝতে পারবে যে সে অনিককে হারাতে চায় না, কিন্তু অনিক কি তখন তাকে মাফ করবে? অনিকের এই পরিবর্তন তাকে এক নতুন চরিত্রে রূপান্তর করতে পারে, যে আর দুর্বল নয়, বরং যে এখন জীবনের প্রতি অত্যন্ত উদাসীন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে রাতুল আর সাব্বিরের মধ্যে এক বড় ধরনের সংঘাত হতে যাচ্ছে। সাব্বির হয়তো কোনো একটা ভুল চালের জন্য অপেক্ষা করছে, যাতে সে রাতুলকে হাতে নাতে ধরতে পারে। নাটকের ভবিষ্যৎ প্লট নিয়ে যদি আরও একটু বিস্তারিত ভাবি, তবে দেখা যাবে যে অনিকের কোনো এক বস্তির প্রতিবেশী হয়তো মেঘলার সামনে এমন কোনো তথ্য দেবে যা মেঘলার সব ধারণা বদলে দেবে। হতে পারে অনিকের বর্তমান কষ্টের খবর শুনে মেঘলার মা-বাবা অনুতপ্ত হবেন এবং তারাই মেঘলাকে অনিকের কাছে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে রাতুলের সাথে নীলার যে সম্পর্ক, সেখানেও কোনো বড় মোড় আসতে পারে। নীলা কি জানে রাতুলের এই অতীত সম্পর্কে? যদি সাব্বির নীলার কানে এই সত্যগুলো পৌঁছে দেয়, তবে রাতুলের সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে। কিন্তু রাতুল এত সহজে হার মানার পাত্র নয়। সে হয়তো সাব্বিরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। অনেক আর মেঘলার এই ভাঙাগড়ার খেলায় কে জিতবে আর কে হারবে তা নির্ভর করবে মেঘলার একটি সঠিক সিদ্ধান্তের ওপর। অনেক কি শেষ পর্যন্ত মেঘলাকে ভুলতে পারবে? নিজেকে সংশোধন করে আবারও রাজপুত্রের যৌবনে ফিরতে পারবে, নাকি সেই বস্তির অন্ধকারেই হারিয়ে যাবে? নাটকের প্রতিটি দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনে টাকা পয়সার চেয়েও বড় হল ভালোবাসা আর বিশ্বাস। অনিক আর মেঘলার সম্পর্কে আজ যে ফাটল ধরেছে, তার মূলে রয়েছে অবিশ্বাসের বিষ। রাতুল সেই বিষ প্রয়োগ করেছে অত্যন্ত নিপুণভাবে, কিন্তু সত্যকে কি কোনোদিন ধামাচাপা দিয়ে রাখা যায়? বর্তমান পর্বের সমাপ্তি আমাদের এক চরম উত্তেজনার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। অনিকের সেই ডিভোর্সের প্রস্তাব কি মেঘলা গ্রহণ করবে? মেঘলার চোখের পানি কি আজ সত্যি, নাকি তাও অভিনয়ের একটা অংশ? সাব্বিরের লড়াই কি সফল হবে? এই সব কিছুর উত্তর আমরা পাব সামনের পর্বগুলোতে। তবে এটা নিশ্চিত যে গরিব ঘরে রাজপুত্র নাটকটি এখন তার সবচেয়ে আকর্ষণীয় মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো গল্পটি যেভাবে এগোচ্ছে, তাতে এক অদ্ভুত বিষাদ আর প্রতীক্ষার সংমিশ্রণ পাওয়া যায়। দর্শক হিসেবে আমরা সবাই চাই অনেক যেন তার হারানো সম্মান আর সন্তান হারানোর শোক কাটিয়ে উঠে মেঘলার সাথে আবারও এক হতে পারে। কিন্তু জীবন তো আর সিনেমার মতো সহজ নয়। অনিকের যে ক্ষত মেঘলা তৈরি করেছে, তা কি শুধু এক টুকরো ডিএনএ রিপোর্টেই সেরে যাবে? অনিকের সেই নীরবতা আমাদের হৃদয়ে বারবার আঘাত করে। তার সেই জরাজীর্ণ পোশাক আর খসখসে চেহারা দেখে মনেই হয় না যে সে একসময় সেই সুদর্শন আর সুখী অনিক ছিল। সম্পর্কের এই পরিণতি আমাদের শেখায় যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কতটা ভয়াবহ হতে পারে। মেঘলা যদি সেদিন অনিকের ওপর বিশ্বাস রাখত, তবে আজ তাদের সন্তান হয়তো বেঁচে থাকত আর তারা সুখে সংসার করত। রাতুলের মতো শয়তান মানুষের স্থান সবসময় অন্ধকারে হওয়া উচিত, আর সাব্বিরের মতো বন্ধুদের জয় হওয়া উচিত। আপনাদের কি মনে হয়, মেঘলা কি শেষ পর্যন্ত অনিককে ফিরে পাবে, নাকি রাতুলের চক্রান্তের কাছে সে আবারও হার মানবে? অনিক কি পারবে নিজের জীবনকে নতুন করে সাজাতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন করে ভাবাতে সাহায্য করে এবং পরবর্তী বিশ্লেষণের খোরাক দেয়। নাটকের এই মোড় আপনাদের কতটা আবেগপ্রবণ করেছে তাও আমাদের লিখে জানাতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সেরা রিভিউ আর প্রেডিকশন নিয়ে আসতে, যাতে আপনারা নাটকের প্রতিটি মুহূর্তকে আরও গভীরভাবে উপভোগ করতে পারেন। আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান আমরা নিয়মিত এই নাটকের এমন গভীর বিশ্লেষণ আর প্রেডিকশন নিয়ে আসি, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী পর্বের রিভিউ আর এক্সক্লুসিভ প্রেডিকশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, যেখানে আমরা খুলব রহস্যের নতুন কোনো জট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনার প্রিয় নাটকগুলো। ধন্যবাদ।